প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো, আমি আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। কোভিড-19-এর কারণে ঢাকা কলেজে অনলাইন ক্লাস চলছে এবং সেই অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের সাথে ম্যাক্রো ইকোনমিক্স। আমি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স কোর্সটার থিওরি অফ মানি নিয়ে আলোচনা করব। থিওরি অফ মানি এই চ্যাপ্টারটার উপরে আমি আরও দুটো ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস। তো আজকে আমি এই চ্যাপ্টারের তোমার মানি সাপ্লাই যে টপিক্সটা সেটার উপরে আলোচনা করব। মানি সাপ্লাই কি বা কিভাবে করা হয় সেগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটু পেছন থেকে শুরু করি। সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের যে মনিটারি সিস্টেম ইকোনমিক্সের ক্ষেত্রে, সেখানে যে দুটো বিষয় বিবেচনা করা সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিমান্ড ফর মানি আর একটা হচ্ছে মানি সাপ্লাই। ডিমান্ড ফর মানির উপরে আমরা গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম, আজকে আমরা মানি সাপ্লাইয়ের উপরে আলোচনা করব। তো আসলে কি মানি সাপ্লাই বলতে আসলে কি বোঝায় বা অর্থের যোগান বলতে আসলে কি বোঝায়? অর্থের যোগান বলতে আসলে একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ অর্থ সরবরাহ করা হয়েছে তার মোট যে পরিমাণ, সেটাকে বলা হচ্ছে সাধারণভাবে মানি সাপ্লাই। আমরা এখানে একটা ডেফিনেশন রেখেছি, দেখি সেটা কি লেখা আছে। The total quantity of money circulating in the economy at a particular time is called money supply. অর্থাৎ তোমার একটা অর্থনীতিতে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মানি তোমার সার্কুলেটিং অবস্থায় থাকে তার যে পরিমাণটা, টোটাল পরিমাণটা, সেটাকে বলা হচ্ছে মানি সাপ্লাই। এখন আসো, এই যে মানি সাপ্লাই এটা কি কি উপাদান দিয়ে গঠিত হয় বা এটার কম্পোনেন্টস গুলো কি কি? হ্যাঁ, আমরা যে মানি সাপ্লাই বললাম, মানি সাপ্লাই কিভাবে গঠিত হয়, উপাদানগুলো কি কি? দেখো, ডিফারেন্ট কম্পোনেন্টস অফ সাপ্লাই অফ মানি। মানি সাপ্লাই এর বিভিন্ন উপাদান এখানে চারটা উপাদান আছে। নাম্বার 1 হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, নাম্বার 2 হচ্ছে ডিমান্ড ডিপোজিট, নাম্বার 3 হচ্ছে সেভিং ডিপোজিট অ্যান্ড শর্ট টার্ম ডিপোজিট, নাম্বার 4 হচ্ছে টাইম ডিপোজিট। তাহলে প্রথমটা দেখো, কারেন্সি উইথ পাবলিক। কারেন্সি উইথ পাবলিক মানে কি, জনগণের হাতে যে টাকা আছে সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কাছে তোমার সাধারণ জনগণ বা সাধারণ যাই হোক না, দেশের যে জনগণ আছে তাদের হাতে যে নগদ টাকার পরিমাণ থাকে সেটার কথাই বলা হচ্ছে। সেটা হতে পারে পেপার কারেন্সি, হতে পারে মেটালিক কারেন্সি, যাই হোক না কেন তার হাতে যে কারেন্সিটা থাকে সেটা এখানে মধ্যে বোঝানো হচ্ছে। কারেন্সি উইথ পাবলিক আর কারেন্সি সার্কুলেশন, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। কারেন্সি উইথ পাবলিক হচ্ছে ছোট অর্থে, আর কারেন্সি সার্কুলেশন যেটা একটু আগে ডেফিনেশন দেখলাম যে টোটাল কারেন্সি সার্কুলেশন, কারেন্সি সার্কুলেশন কিন্তু বৃহৎ অর্থে। কারেন্সি সার্কুলেশনটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে সেখানে মধ্যে তোমার সরকার মিলে যে মুদ্রাটা ইস্যু করে থাকে সেটা থেকে যদি আমরা কেন্দ্রীয় ব্যাংকের এই টোটাল রিজার্ভ এবং অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংকগুলো আছে তাদের ভল্টে যে রিজার্ভগুলো থাকে সেগুলো যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু কারেন্সি সার্কুলেশনটা পাওয়া যায়। হ্যাঁ, আর কারেন্সি উইথ পাবলিক হচ্ছে যে আমরা যারা ধরো আমাদের যে নিত্যদিনের যে ব্যবহার বা দৈনন্দিন যে কাজগুলো আমরা করার জন্য যেই টাকাটা রেখে থাকি হাতে, সেটাকে বলা হচ্ছে এখানে মধ্যে কারেন্সি উইথ পাবলিক। এরপরে আসো ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত। চাহিদা আমানত কি? চাহিদা আমানত হচ্ছে ব্যাংকে আমরা যে টাকাটা রেখে থাকি, কিন্তু যখনই আমরা আমাদের দরকার তখনই কিন্তু আমরা চেকের মাধ্যমে সেই টাকাটা চেক ক্যাশ করে নিতে পারি। এইটাকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। সাপোজ ধরো আমার যে স্যালারিটা, এটা কিন্তু সরকার থেকে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু সেখান থেকে কি আমি সবগুলো স্যালারি খরচ করে ফেলি? সবসময় আমি সবগুলো খরচ করি না, আমি চেষ্টা করি সেখান থেকে কিছু না কিছু ব্যাংকে জমা রাখতে। যখন হয়তো আমার বেশি দরকার পড়ে তখন আমি সেই জমা টাকা থেকে টাকাটা উঠিয়ে নিতে পারি। এই যে কিছু টাকা আমি রেখে দিই, যখন আমার দরকার পড়বে, চাহিদা হবে, তখনই আমি সেখান থেকে টাকাটা উঠিয়ে নিতে পারবো। এই ধরনের ডিপোজিটকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। হ্যাঁ, এরপরে আসি আমরা দেখো সেভিং ডিপোজিট অ্যান্ড শর্ট টার্ম ডিপোজিট। সেভিং ডিপোজিট সঞ্চয়ী আমানত এবং
স্বল্প মেয়াদি ডিপোজিট, বা আমরা যেটা বলি যে আমরা যে কিছু টাকা, আমরা কিছু ব্যাংক আমাদের জন্য কিছু অপশন রেখে থাকে, সেটা হচ্ছে কিছু হচ্ছে লং টার্ম ডিপোজিট, কিছু হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট। এখন 1 বছর এবং 1 বছরের যেহেতু সময়কালের কম সময়কালের জন্য যে ডিপোজিটগুলো করা হয়, এখানে সেগুলোর কথাই বলা হচ্ছে যে এই সমস্ত ডিপোজিটে আমরা কি করতে পারি, টাকা রাখতে পারি এবং সময় শেষ হলে পরে আমরা সেই টাকাটা উঠিয়ে নিতে পারি, অথবা অল্প নোটিশে সেটা আমরা টাকাটা উঠিয়ে নিতে পারি। এরপরে আসছে আমরা 4 নম্বর টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদি আমানত মানে কি, এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা ব্যাংকে টাকাটা জমা রাখি। সেটা হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর, বা আরো বেশি সময়ের জন্য, যাই হোক না কেন। ওই এটার জন্য তোমার হয় কি যে ব্যাংকে লেখা থাকে যে আমরা ওই সময়কালের মধ্যে টাকাটা আর উঠাবো না। হ্যাঁ, তখন ব্যাংক আমাদের থেকে সেই টাকাটা নিয়ে অন্য কাউকে লোন দেয়। কিন্তু এই ধরনের ডিপোজিটকে বলা হচ্ছে তোমার টাইম ডিপোজিট। কিন্তু কোনো কারণে যদি আমাদের সেই টাকাটা দরকার পড়ে, আমরা কিন্তু চাইলে একটা প্রসেসিং এর মাধ্যমে সেই টাকাটা ব্যাংক থেকে উঠে নিতে পারি। হয়তো আমি আমার আসলটা ফেরত পাবো, হয়তো যে পরিমাণ আমার বেনিফিট পাওয়ার কথা ছিল, আমার যে পরিমাণ ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল, সেটা আমাকে ব্যাংক দিবে না। কেননা ব্যাংক মানে পুরো সময়টা কিন্তু সেটা ব্যবহার করতে পারেনি। এই কারণে আমি সেখান থেকে পুরোপুরি লাভটা, বা যারা এটা ডিপোজিটে করে থাকবে তারা পুরোপুরি লাভটা হয়তো পাবে না। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব এই যে মানি সাপ্লাই। এই মানি সাপ্লাইটা মেজার কিভাবে করা হয় সেটা আমরা দেখি। মেজার অফ মানি সাপ্লাই। মেজার অফ মানি সাপ্লাই বা অর্থনীতিতে টাকার যোগানের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথম অর্থনীতিতে যেটা একটা সূত্রের মতন করা হয় বা যেটা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে 1968 সালে। 1968 সালে অর্থনীতিতে প্রাথমিকভাবে তোমার সেন্ট্রাল ব্যাংক মেজার অফ মানি সাপ্লাই বা মানি সাপ্লাই নিয়ে যেটা করে, সেটা হচ্ছে কি যে জনগণের হাতে যে টাকাটা আছে তার সঙ্গে ডিমান্ড ডিপোজিট প্লাস করলে যেটা পাওয়া যেত সেটাকে বলা হতো কি যে মেজার অফ মানি সাপ্লাই। অর্থাৎ ওইটাই হচ্ছে এই তোমার আমাদের জনগণের হাতে টাকাটা সরবরাহ করা আছে। এটা ছিল 1968 সালের কথা, এবং এটা এখন আমরা যেটা M1 বলে থাকি। অর্থাৎ একদম প্রাথমিকভাবে এটাকে নির্ধারণ করা হতো যে এটাই ছিল আমাদের মানি সাপ্লাই, বাকি টাকাগুলো সব অন্য জায়গায় রাখা আছে, স্থির করে রাখা আছে। সেটা ধরা হতো জনগণের হাতে চালু টাকা বলতে এটাই বোঝানো হতো। এরপরে তোমার 1977 সালে আবার অর্থনীতিবিদরা বললেন যে না, ওটা ঠিক না, নতুন করে আবার আরেকটা ফর্মুলা দেওয়া হলো, এবং সেটা ছিল তোমার 4টা M1, M2, M3 এবং M4, এই 4টা কনসেপ্ট সেখানে নির্ণয় করা হতো। M1 ছিল যেটা 1968 সালে বলা হয়েছিল যে এটাই হচ্ছে মানি সাপ্লাই টোটাল, যেটা অ্যামাউন্ট সেটা হচ্ছে কি যে কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট। এটা ছিল তখন M1। তারপর M1 to M4 যেটা এটা ছিল হচ্ছে এটা এইভাবে হতো যে M1 হচ্ছে যেটা সবচেয়ে বেশি লিকুইডিটি, অর্থাৎ যেটা খুব সহজেই নগদ টাকায় পরিণত করা যায়, সেটাকে M1। M2 হচ্ছে তার সাথে কম, হ্যাঁ, এবং M3 হচ্ছে আরো কম, M4 হচ্ছে আরো কম। এই যে কমে যাওয়া সেটাই এইটার লিকুইডিটি বেসিসে কিন্তু এই M1, M2, M3, M4 এই 4টা পদ্ধতিতে তখন মানি সাপ্লাইটা কাউন্ট করা হতো, মেজার করা হতো। এরপরে 1998 সালে সেখান থেকে আরো চেঞ্জ করে বলা হলো যে না, এখন থেকে মানি সাপ্লাইয়ের ইয়েটা করা হবে 3টা কম্পোনেন্টসের কথা চিন্তা করে। এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করবো, যেটা 1998 সালে অর্থনীতিবিদরা করেছেন। তবে মেজার অফ মানি সাপ্লাই ডিপেন্ড করে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের উপরে। সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দিবে যে সেই দেশের মানি সাপ্লাইটা আসলে কিভাবে মেজার করা হবে। তারপর আমরা 1998 সালে যেটা অর্থনীতিবিদরা করেছিলাম সেটা নিয়ে আলোচনা করি। নাম্বার 1 M1 বা এটাকে হচ্ছে ন্যারো মেজার। এখানে 3টা হচ্ছে ন্যারো মেজার, ইন্টারমিডিয়েট মেজার আর একটা হচ্ছে ব্রড মেজার। তো ন্যারো মেজার কি, দ্যাট ইজ M1 নামে এটাকে ডাকা হচ্ছে। M1টা কি, M1 includes all currency in circulations, travelers checks, demand deposits at commercial banks held by the public and other checkable deposits. অর্থাৎ তোমার যে নগদ টাকাটা সেটা জনগণের হাতে যেটা আছে, ট্রাভেলার্স এর কাছে যে চেকটা আছে, যেটা চেকটা ইচ্ছা করলে কি করা যায়,
আমরা ক্যাশ করতে পারি। তারপরে হচ্ছে তোমার ডিমান্ড ডিপোজিট, যেটা চাহিদা আমানত, কমার্শিয়াল ব্যাংকের, যেটা জনগণের হাতে আছে, তাই না? আমরা যেটা ইচ্ছা করলেই চেক কেটে ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নিতে পারি। অ্যান্ড হচ্ছে আদার চেকেবল ডিপোজিট, যেগুলো কিনা সহজেই নগদ টাকায় পরিণত করা যায়। এই এই যে টোটালটা, এটাকে বলা হচ্ছে M1, বা এটাকে বলা হচ্ছে ন্যারো মেজার। ন্যারো মেজার কেন বলছে? ন্যারো মেজার এই জন্য বলছে যে এই M1 এর মধ্যে কিন্তু তোমার মানি সার্কুলেশনটা বা মানি সাপ্লাইয়ের পরিমাণটা কিন্তু কম হয়ে থাকে। হ্যাঁ, এটার টাকার পরিমাণটা এখানের মধ্যে কম থাকে। এই দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হচ্ছে ন্যারো মেজার। আবার আরেকটা দৃষ্টি থেকে এটাকে বলা হচ্ছে কি স্ট্রং মানি বা হাই পাওয়ার মানি। স্ট্রং মানি কেন বলছে? এটা কি এই জন্য বলছে যে এটা যেহেতু খুব সহজেই নগদ টাকায় পরিণত করা যায়, সুতরাং এটা যে কোনো সময় এটার ব্যবহারটা বেশি হয়, এটা বেশি হবে, সেজন্য এটাকে বলা হচ্ছে আরেক অর্থে যে স্ট্রং মানি। হ্যাঁ, কিন্তু যেহেতু অ্যামাউন্ট অফ মানিটা কম থাকে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ন্যারো মেজার। এরপরে আসছে এটার যেই এটা কাউন্টিং এর হচ্ছে কি যে M1 equal to CP plus DD. CP that is currency with public plus demand deposit. M2 দেখো, M2 যেটা, এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজার। ইন্টারমিডিয়েট দ্যাট ইজ কি মধ্যবর্তী একটা পরিমাণ, এটাকে বোঝানো হচ্ছে ন্যারো মেজারও না আবার ব্রড মেজারও না, এর মাঝামাঝি একটা মেজার, যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজার। সেটা কি দেখো, M2 includes everything in M1 plus near money। হ্যাঁ, যে M1 এ যেগুলো আছে এগুলো সবগুলোই M2 এর মধ্যে আছে, পাশাপাশি নিয়ার মানি। নিয়ার মানি কি আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, মানির যে কাইন্ডস অফ মানি, সেখানে নিয়ার মানি। নিয়ার মানি হচ্ছে কি প্রায় মুদ্রা বা প্রায় টাকা। হ্যাঁ, টাকা সরাসরি ক্যাশ টাকা না, কিন্তু যেটাকে চাইলে কিছু মানে নগদ টাকায় পরিণত করা যাবে, সেটার কথা বলা হচ্ছে নিয়ার মানি, সাচ এস সেভিং ডিপোজিট অ্যান্ড স্মল ডিনোমিনেশনস অফ টাইম ডিপোজিটস। অর্থাৎ তোমার স্বল্প সময়ের জন্য যে টাকাটা আমানত করে রাখা হয়, হ্যাঁ, অথচ চাইলে হয়তো ব্যাংকের নোটিশের মাধ্যমে সেই টাকাটা উঠিয়ে নেওয়া যায়, সেই ধরনের ডিপোজিটকে M1 এর সঙ্গে অ্যাড করে দিলে আমরা M2 যেটা পাচ্ছি সেটাই হচ্ছে এই M2, that is M2 equal to M1 plus SD, that is short term deposit. হ্যাঁ, M2 equal to M1 plus SD, that is short term deposit. এরপরে আসি আমরা দেখি M3। M3 দেখো, M3 কে বলা হচ্ছে ব্রড মেজার। ব্রড মেজার মানে কি, এটা আরো বড় দৃষ্টিকোণ থেকে, শুধুমাত্র এই নগদ টাকা আমার এতটুকুন আছে বা ব্যাংকে আমার এতটুকুন আছে এতটুকুন চিন্তা না করে আরো বিস্তৃতভাবে চিন্তা করা, সেটাকে বলা হচ্ছে ব্রড মেজার। ব্রড মেজারের মধ্যে দেখো কি আছে, M3 includes everything in M2। M2 তে যা আছে সবগুলো কিন্তু M3 এর মধ্যে আসবে, and other assets such as large denomination time deposits, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে আমানতটা আছে সেটাও এটার সঙ্গে যোগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা টাইম ডিপোজিট বলেছিলাম সেটা এখানে আমাদের চলে আসছে। তাহলে আমরা তোমার M3 এর মধ্যে কিন্তু M1 আছে, M2 আছে, যেটা অংশ পার্শিয়াল অংশ সেটাও আছে, প্লাস নতুন করে আমরা দেখছি টাইম ডিপোজিট, যেটা এই ধরনের সম্পত্তিগুলো এখানের মধ্যে। টাইম ডিপোজিটটা দেখো চিন্তা করলে, টাইম ডিপোজিট কিন্তু আমি ডিসকাস করেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে কি যে এটা চাইলে কিন্তু নগদ টাকায় পরিণত করা যায়, ব্যাংকে জানিয়ে এবং কিছুটা সময় নিয়ে প্রসেসিং করে, হ্যাঁ, কিছু টাকা লাভ কম নিয়ে আমরা এটাকে নগদ টাকায় পরিণত করতে পারবো। সেই চিন্তা থেকে এখানের মধ্যে বলা হচ্ছে যে এটাও কিন্তু আমাদের মানি সাপ্লাইয়ের মধ্যে আসে। তাহলে এই যে M3 equal to M2 plus TD, TD means টাইম ডিপোজিট, তাহলে এগুলো আমরা এই ব্রড মেজারকে কিন্তু আরেকটা এ থেকে আমি যেটা বললাম যে আমরা ওইখানে স্ট্রং মানি বলছিলাম, এটাকে উইক মানি বলা হয়। উইক মানি কেন বলা হয়? ওই যে বললাম টাইম ডিপোজিটের মতন বিষয়গুলো, যেগুলো কি না সহজেই নগদ টাকায় পরিণত করা যায় না, এবং নগদ টাকায় পরিণত করতে গেলে কিছু টাকা ছাড় দিয়ে আমাদেরকে করতে হয়। তো সেই চিন্তা থেকে আবার দেখো এই তিনটা ছাড়া, এই তিনটা আমাদের 1998 সালে এইভাবে ইয়ে করা হয়েছিল যে এই তিনটার মাধ্যমেই কিন্তু মানি সাপ্লাইটা মেজার করা হবে। কিন্তু কোনো কোনো কান্ট্রি M4 যেটা, এটাও মেনে ওরা মানি সাপ্লাই মেজার করে থাকে। M4 ইকুয়াল টু হচ্ছে কি M3 প্লাস M0। M3 যেটা আমরা একটু আলোচনা, M3 এর মধ্যে M1 M2 আছে, M3 আছে, সেই M3 এর সাথে আবার M0। M0 মিন্স হোয়াট? আদার লিকুইড অ্যাসেটস। আদার লিকুইড অ্যাসেটস বলতে কি বোঝাচ্ছে এখানের মধ্যে? যেমন ধরো লিকুইড অ্যাসেট তরল সম্পত্তি, যেগুলো কিনা চাইলে কিন্তু নগদ টাকায় পরিণত করা যায়, সেগুলোকে যেমন ধরো শেয়ার, বন্ড, সেভিং, সঞ্চয়পত্র, এই সমস্তগুলোকে চাইলে আমরা কি করতে পারি, এগুলোকে
আমরা হস্তান্তর করে ক্যাশ টাকায় নিয়ে আসতে পারি, সেগুলোও কিন্তু এখানের মধ্যে অ্যাড করে দিতে বলছে। এবং সেগুলো অ্যাড করে দিলে আমরা M4 যেটা টোটাল মানি সাপ্লাইটা আমরা পাবো। তো এই ছিল আমাদের মেজার অফ মানি সাপ্লাই। আমরা এরপরে চলে যাচ্ছি রোল অফ সেন্ট্রাল ব্যাংক ইন চেঞ্জিং মানি সাপ্লাই। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মানি সাপ্লাই পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, অর্থাৎ তোমার কেন্দ্রীয় ব্যাংক কিভাবে তোমার যে মানি সাপ্লাইটা একসময় মানে বৃদ্ধি করে থাকে, আবার আরেক সময় সেটাকে হ্রাস করে থাকে। কিভাবে এই কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, এখানে কেন্দ্রীয় ব্যাংক কি ভূমিকা রেখে থাকে, আমি এটা আলোচনা করার আগে একটু বলছি, খেয়াল করো। ইকোনমিকে যদি আমরা একটা মানুষের শরীর হিসাবে চিন্তা করি, কেন্দ্রীয় ব্যাংক হবে তার হার্ট। হার্টের কাজ কি? সবসময় সেটা পাম্প করে কি করে ব্লাডটাকে সারা শরীরে ছড়িয়ে দিয়ে থাকে। ঠিক সেরকম কেন্দ্রীয় ব্যাংকের কাজও হচ্ছে এরকম, এই যে টাকাগুলো আছে, টাকাগুলো সে ইস্যু করে, এগুলো যাতে একটা দেশের অর্থনীতির সমস্ত জায়গায় সবসময় চালু থাকে, সেই বিষয়টা সে দেখভাল করে থাকে, যেন এটা কোথাও অলসভাবে পড়ে না থাকে। তো এইটা যদি আমরা বুঝতে পারি যে হার্টের কাজটা, তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজটা করে থাকে। নাম্বার 1 হচ্ছে মডিফাইং রিজার্ভ রিকোয়ারমেন্টস। মডিফাইং রিজার্ভ রিকোয়ারমেন্টস অর্থাৎ হচ্ছে যে তোমার রিজার্ভ রাখার যে টাকাটা, এটাকে চেঞ্জ করে। এই রিজার্ভ বলতে কি বোঝাচ্ছে? কমার্শিয়াল ব্যাংকগুলোকে কি করতে হয়, সেন্ট্রাল ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সবসময় রিজার্ভ রাখতে হয় তাদের কমার্শিয়াল ব্যাংকের কাজগুলো পরিচালনা করার অনুমতি পাওয়ার জন্য। তো এই যে রিজার্ভ রাখার যে পরিমাণটা, এটা ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংক একসময় বাড়িয়ে দিতে পারে, একসময় কমিয়ে দিতে পারে। যদি কেন্দ্রীয় ব্যাংক উপলব্ধি করে যে তোমার ইকোনমিক্সে টাকার চাহিদা বেশি, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ রাখার রিকোয়ারমেন্টসটাকে কমিয়ে, যাতে কমার্শিয়াল ব্যাংকগুলো আরো বেশি বেশি করে টাকা সাপ্লাই লোন দিতে পারে, সেই ব্যবস্থাটা করে দিতে পারে। সেটা হলে কি হয় যে আমাদের অর্থনীতিতে টাকার সাপ্লাইটা বেড়ে যায়। আবার যদি দেখে যে না, টাকার অত ডিমান্ড নাই, সুতরাং সেক্ষেত্রে সে কি করতে পারে, টাকা উঠিয়ে নেওয়ার জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ রাখার রিকোয়ারমেন্টটাকে বাড়িয়ে দিতে পারে। এভাবে সে মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। 2 নম্বর হচ্ছে দেখো ইনফ্লুয়েন্স ইন্টারেস্ট রেট। সুদের হারটাকে সে বাড়িয়ে কমিয়ে এভাবেও কিন্তু সে মানি সাপ্লাইটা, কেন্দ্রীয় ব্যাংক মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। যেমন ধরো, যদি যেটা বললাম যে একটু আগে, যদি মনে করে যে না, এখন তোমার আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, মানি সাপ্লাই বৃদ্ধি করার জন্য, ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমাদের মানি সাপ্লাইটা বৃদ্ধি করতে হবে, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, কমার্শিয়াল ব্যাংকগুলো যে লোনগুলো দিয়ে থাকে সেখানে ইন্টারেস্টের পরিমাণটা সে কমিয়ে দিতে পারে, যাতে করে যারা গ্রাহক, যারা ঋণ নিতে আগ্রহী, তারা যেন সুদের হার কম হলে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারে। আবার ঠিক উল্টোটা, যদি না টাকার পরিমাণটা সে যদি চায় না যে না অতিরিক্ত পরিমাণ ঋণ না দিতে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ঋণের সুদের হারটা বাড়িয়ে সেভাবেও সে করতে পারে, এই মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। এরপরে আসছে আমরা প্রিন্ট মানি, অর্থাৎ মুদ্রা ছাপানো। হ্যাঁ, মুদ্রা ছাপানো, যেটা আমরা জানি যে কাগজে মুদ্রাগুলো কি করা হয়, এগুলো ছাপানো হয়। এখন মনে করো যে একটা দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যেতে থাকে এবং সেটাকে চাঙ্গা করার জন্য যদি মনে হয় যে না, তোমার মুদ্রা ইস্যু করা দরকার, তখন সেন্ট্রাল ব্যাংক চাইলে মুদ্রা ইস্যু করে অর্থনীতিতে মুদ্রার সাপ্লাইটা বৃদ্ধি করতে পারে। এরপরে আসি আমরা, যেমন ধরো এঙ্গেজ ইন ওপেন মার্কেট অপারেশন। 4 নম্বরটা হচ্ছে এঙ্গেজ ইন ওপেন মার্কেট অপারেশন, খোলা বাজার। সেখানেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখতে পারে। খোলা বাজার ইন ওপেন মার্কেট অপারেশন, এঙ্গেজ ইন ওপেন মার্কেট অপারেশন অর্থাৎ খোলা বাজারে লেনদেনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করলে মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। মানে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে তার ওপেন মার্কেটে ভূমিকা রাখা দরকার, তখন সেটা ইচ্ছা করলে তোমার কমার্শিয়াল ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সে ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। তো এই ছিল আমাদের এই রোল অফ সেন্ট্রাল ব্যাংক ইন চেঞ্জিং মানি সাপ্লাই। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং কি? ফ্র্যাকশন, হ্যাঁ, ফ্র্যাকশন একদম একটা, আমরা ফ্র্যাকশন মানে বুঝি কি ভগ্নাংশ, তাই না? একটা জিনিস একটা অংশ। এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং বলতে সেটাই বোঝায় যে তোমার
অংশ নিয়ে রিজার্ভ ব্যাংকিং অংশ রিজার্ভ রেখে আংশিক কিছু টাকা রিজার্ভ রেখে কিভাবে ব্যাংকিং করা হয় এটাকে যদি আমরা সেভাবে বলি, দেখো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ইজ এ ব্যাংকিং সিস্টেম in which banks only hold a fraction of the money their customers deposit as reserves. কথাটা মানে হচ্ছে যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং হচ্ছে সেই ধরনের ব্যাংকিং পদ্ধতি যেটা কিনা ব্যাংকস কি করে, অনলি হোল্ড এ ফ্র্যাকশন, অর্থাৎ কিছু অংশ টাকা তাদের কাস্টমারের জমা টাকার কিছু অংশ তারা রিজার্ভ হিসাবে রাখে। This allows them to use the rest of it to make loans and thereby essentially create new money. এবং বাকি টাকাটা ওদেরকে অনুমতি দেওয়া হয় যে কি সেখান থেকে তারা ওই টাকাটা ব্যবহার করতে পারবে, দ্যাট ইজ কি করতে পারবে, ওরা ওই টাকাটা অন্য কাউকে লোন দেয় এবং সেখান থেকে নতুন মানি তারা তৈরি করে। এই ফ্র্যাকশনাল রিজার্ভ মানি বা এটা ব্যাংকের এটাই হচ্ছে মেইন কাজ। ব্যাংক কি করে, মানুষের কাছ থেকে অলস টাকাটা নিয়ে সেটা সে আরেকজনকে লোন দিয়ে থাকে এবং তারা সেইটা ব্যবহার করার কারণে ব্যাংকে আবার কিছু টাকা ইন্টারেস্ট ফেরত দেয়। তো এই যে সিস্টেমটা এটাকে এখানে সেটাই বোঝাচ্ছে, যেমন ধরো আংশিক টাকা বলতে আসলে কি বোঝায়, ধরো একজন ব্যক্তি ব্যাংকে 1 লক্ষ টাকা 5 বছর মেয়াদি, টাইম ডিপোজিট যেটা 5 বছর মেয়াদে সেই টাকাটা জমা রাখলো এবং এর অর্থ হচ্ছে যে 5 বছরের মধ্যে সেই টাকাটা উঠাবে না। এখন তাহলে ব্যাংক 5 বছরের জন্য টাকাটা ব্যবহার করতে পারে, তখন ব্যাংক কি করবে, ওই টাকার একটা পার্সিয়াল অংশ সে তার নিজের কাছে রেখে বাকি টাকাটা সে যারা ঋণ গ্রহীতা তাদেরকে সে ঋণ দিবে। এমন ধরো সেটা হতে পারে 5% হলে কি হবে, 1 লক্ষ টাকার 5% হচ্ছে 95,000 টাকা। 5,000 টাকা নিজের কাছে রেখে বাকি 95,000 টাকায় কিন্তু সে অন্য আরেক ব্যক্তিকে ঋণ মঞ্জুর করতে পারে এবং ঋণ মঞ্জুর করে দেখা যায় যে সেটার উপরে হয়তো 5% না আরো বেশি সে সুদ পাবে এবং সেটা তার জন্য একটা নতুন মানি হয়। এইভাবে ব্যাংক, এটা হচ্ছে একটা ব্যাংক। আবার এমন হতে পারে যে সেই কাস্টমারটা নিয়ে হয়তো কোনো কাজে লাগাতে পারলো না, সে তখন আরেকটা ব্যাংকে নিয়ে ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে রেখে দিল। তখন ওই ব্যাংক কি করবে, 95,000 টাকার উপরে সে আরো 5% কে রেখে বাকি টাকাটা সে অন্য কোনো কাস্টমারকে জমা দেবে। এইভাবেই কিন্তু ব্যাংকিং কাজগুলো হয়ে থাকে। 95,000 টাকার 5% কত, 4,000 সামথিং হবে। তাহলে সেই টাকাটা সে নিজের কাছে রেখে দিয়ে বাকি টাকাটা সে অন্য আরেকজন যারা ঋণ গ্রহীতা তাদেরকে সে ঋণ দিতে পারে। এইভাবেই যে ব্যাংকিং সিস্টেম সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এখানে মনে করো এখন যে ব্যাংক তোমার 1 লক্ষ টাকা থেকে মাত্র 5,000 টাকা রেখে দিয়ে বাকি 95,000 টাকায় আরেকজনকে সে ঋণ দিয়ে দিল। এখন যদি কাস্টমার টাকাটা নিতে আসে, আমি তোমাদেরকে বলেছিলাম যে টাইম ডিপোজিট হলেও কি হবে, একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু সেই টাকাটা উঠিয়ে নিতে পারে। তো এই ক্ষেত্রে ব্যাংক যেটা মনে করে যে হয়তো কিছু কাস্টমার টাকা উঠাতে আসতে পারে, কিন্তু সব কাস্টমার তো একসাথে আসবে না, সব কাস্টমারের তো আর একসাথে টাকাগুলো দরকার পড়বে না। এই থেকেই কিন্তু ব্যাংক কি করে, সে টাকাটা লোন দিয়ে দেয়। কিন্তু যদি এমন হয় যে না একসাথে অনেকগুলো কাস্টমার চলে আসলো, ব্যাংকের ডিপোজিটের টাকাটা শর্ট পড়ে গেল, তখন ব্যাংক কি করে, তখন ব্যাংক আরেকটা ব্যাংক থেকে টাকাটা ধার নেয়। এই যে একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে টাকা ধার নেয়, এটাকে বলা হচ্ছে কল মানি। এইভাবেই কি করে ব্যাংকিং সিস্টেমটা কাজ করে থাকে। তো এইভাবে যে ব্যাংক সিস্টেমটা কাজ করে থাকে সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। আমরা তোমরা তো ব্যাংকিং নিশ্চয়ই বুঝে থাকো, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েটে তোমরা ব্যাংকিং পড়ে আসছো সম্ভবত, যে ব্যাংক কি করে মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে আরেকজনকে সেই অলস টাকাটা নিয়ে সেটা সে কাজে লাগায়। তো সেই থেকে বলতে পারো, বা এইভাবে যে রিজার্ভ টাইম ডিপোজিটের টাকাটাও সে কিন্তু এইভাবে ব্যবহার করে থাকে। তো এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি কোনোদিন ভাবিনি যে আমি এভাবে ক্লাস নেব। আমার সামনে কোনো শিক্ষার্থী নেই, কিন্তু আমি ক্লাস নিচ্ছি। এই জিনিসটা খুব কষ্টকর। তোমরা কিরকম ফিল করো জানি না, কিন্তু আমরা তোমাদেরকে আমি বিশেষ করে আমি শিক্ষক হিসেবে আমি বলতে পারি আমি খুব ফিল করি। তোমাদের অ্যাবসেন্স আমাকে কষ্ট দেয়, কিন্তু তারপরেও এখন কিছু করার নেই, আমাদেরকে নিরাপদে থাকতে হবে, সুতরাং তোমাদেরকেও নিরাপদে থাকতে হবে। তো তোমরা যেটা করবা যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আর সাবধানে থাকবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।